শেখ হাসিনা ইজ মাদার অব ফ্যাসিজম, মৃণাল কান্তি দাসের সাথে হাসিনার কুকীর্তি নিয়ে আল জাজিরার ডকুমেন্টারি। এমপি আমির হামজার গাড়ি ও বাড়িতে গণ অধিকার পরিষদের হামলা। এবং সর্বশেষ জানাবো বিদ্যুৎ সংকট, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে হাসনাতের 4 প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফ্যাসিবাদের অগ্রদূত সাবেক ফ্যাসিস্ট ও পলাতক শেখ হাসিনার রাজনৈতিক জীবনযাপন বিতর্কে ঘেরা এক মহাকাব্যিক ও কালো পক্ষান, তেমনি তার বৈবাহিক ও ব্যক্তি জীবনও যেন আরো বেশি অন্ধকারাচ্ছন্ন এক কালো অধ্যায়। সমালোচকদের নানা বক্তব্য ও বিভিন্ন সময়ে প্রকাশিত বর্ণনায় দাবি করা হয়েছে ব্যক্তি জীবনে শেখ হাসিনার একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। এসব অভিযোগকে ঘিরে বিভিন্ন সময় সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। আর শেখ হাসিনার একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কের এইসব সমালোচনার মধ্যেও বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল এক হিন্দু যুবক মৃণাল কান্তি দাসের সঙ্গে শারীরিক সম্পর্কের গুঞ্জন। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ে এমনই এক অন্ধকারচ্ছন্ন ও চাঞ্চল্যকর অধ্যায়ের বর্ণনা পাওয়া যায়। বইটির বর্ণনা অনুযায়ী 1987 সালের দিকে শেখ হাসিনা প্রতিদিনই সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে পাউডার ও পারফিউম দিয়ে লম্বা চুল বেনির আবরণে আবৃত করে বেশ সজ্জিত হয়ে কাউকে সঙ্গে না নিয়েই শুধু গাড়ি চালক জালালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত কোনো স্থানের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন এবং প্রায় ঘন্টা 2 পর ফিরে আসতেন বলে দাবি করা হয় ওই বইয়ে। নববধূর মতো সাজে সজ্জিত হয়ে একা একা নির্জনে শেখ হাসিনা কোথায় যেতেন সেই প্রশ্নের উত্তর কেউ জানতেন না বলেই বইটিতে দাবি করা হয়েছে। কোথায় ছিল সেই অজ্ঞাত ঠিকানা, কার উদ্দেশ্য ছিল সেই সাজ, কার জন্য ছিল সেই অপেক্ষা, কার কাছে গিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যেতেন তিনি, এইসব প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর এখনো প্রকাশে আসেনি। ফলে সমালোচকদের ভাষ্যে এ যেন ছিল তার জীবনের এক গোপন ও অদৃশ্য অধ্যায়, যার পাতাগুলো অন্ধকারে ঢাকা অথচ যার ছায়া আজও রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়ায়। এরপরই আমার ফাঁসি চাই বইয়ের বর্ণনা অনুযায়ী শেখ হাসিনার জীবনে আগমন ঘটে এক নতুন চরিত্র মৃণাল কান্তি দাসের, যেন অন্ধকারের পর্দা সরিয়ে তার জীবনের বিতর্কিত প্রেম কাহিনীকে প্রবেশ করে আরেক অধ্যায়। 1987 সালে মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সঙ্গে শেখ হাসিনার পরিচয় হয়। বইটির বর্ণনা অনুযায়ী পরিচয়ের পর থেকেই ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে রাত দিন একাকার করে প্রতিটি মুহূর্ত তার সঙ্গে কাটাতে থাকেন শেখ হাসিনা। মৃণাল কান্তি দাসের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই শেখ হাসিনা ধীরে ধীরে তার সেই অদৃশ্য প্রেমের রূপকাহিনীর ইতি টানতে শুরু করেন এবং নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দেন বলে তার বইয়ে দাবি করেছেন মতিউর রহমান রেন্টু। বইটিতে আরো উল্লেখ করা হয়েছে, গভীর রাত পর্যন্ত ধানমন্ডির 32-এর শেখ মুজিবুর রহমানের ভবনের লাইব্রেরি কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস ও শেখ হাসিনা চুপিসারে কথা বলতেন এবং খিলখিল করে হাসাহাসি করতেন। বাইরে তখন হয়তো নিস্তব্ধ রাত, অথচ বন্ধ দরজার ওপারে চলত দীর্ঘ আলাপ, হাসি আর এক অদৃশ্য ঘনিষ্ঠতার পর্ব, যার ব্যাখ্যা দিয়ে পরবর্তীকালে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়। শেখ হাসিনার কাছে মৃণাল কান্তি দাসের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গিয়েছিল যে আওয়ামী লীগের অন্যদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ঈর্ষার পাত্র। এমনকি শেখ হাসিনার কথিত ঘনিষ্ঠতার কারণে মৃণালকে তার রাজনৈতিক পরিমণ্ডলে বিশেষ ক্ষমতাধর বলেও সমালোচনা করা হয়েছে। তার প্রভাবকে রূপক অর্থে শেখ হাসিনার রাজ্যের এক সম্রাট হিসেবেও বর্ণনা করা হয়েছে আমার ফাঁসি চাই বইতে। মৃণালের সেই কথিত প্রভাব কতটা বিস্তৃত হয়েছিল তার একটি উদাহরণ হিসেবেও বইটিতে 1990 সালের একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে দাবি করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দা সাজেদা চৌধুরীকে মৃণাল কান্তি দাস অপমান অপদস্থ করে বঙ্গবন্ধুর ভবন থেকে বের করে দিয়েছিলেন। কথিত এই সম্পর্কের গভীরতা নিয়ে আরো একটি ঘটনা বর্ণনা করেছেন মতিউর রহমান রেন্টু। তার বর্ণনা অনুযায়ী একদিন মৃণাল কান্তি দাস রাগ করে ধানমন্ডির 32 নম্বর থেকে চলে গেলে শেখ হাসিনা নিজেই গিয়ে তার রাগ ভাঙিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসেন। একজন রাজনৈতিক নেত্রীর জীবনের একজন তরুণ রাজনৈতিক কর্মীর এমন কথিত প্রভাব ও ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দেয়। অথচ সেই সময়েও শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া জীবিত ছিলেন। সমালোচকদের ভাষ্যে তার জীবন দশায় শেখ হাসিনার ব্যক্তি জীবনকে ঘিরে এসব কথিত পরকীয়ার কালো পক্ষান রচিত হয়। এখানেই যেন গল্পটি আরো অস্বস্তিকর হয়ে ওঠে। একদিকে বৈবাহিক বন্ধন, অন্যদিকে কথিত এক নতুন সম্পর্কের টান। সমালোচকদের ভাষায় এ যেন ঘরের বাঁধন হাতে অথচ মন অন্য ঘাটে।
এর আগে 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরার পর তার সঙ্গে স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সম্পর্কের অবনতি হয়েছিল, এমন দাবিও মতিউর রহমান রেন্টুর বইয়ের বর্ণনায় পাওয়া যায়। বইয়ের লেখা অনুযায়ী দেশে ফেরার পর শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালীর সরকারি কোয়ার্টারে ওঠেন। সে সময় ডক্টর ওয়াজেদও সেখানে থাকতেন বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ একই ভবন, একই ছাদ, একই ঠিকানা, কিন্তু কথিতভাবে দুজনের জীবন চলত দুই ভিন্ন জগতে। মতিউর রহমান রেন্টুর দাবি, একই ভবনে থেকেও শেখ হাসিনা তার স্বামীর দিকে ফিরেও তাকাতেন না। স্বামী স্ত্রীর সম্পর্কের এই কথিত দূরত্বের বর্ণনা থেকেই সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, একই ছাদের নিচে থেকেও যদি দুটি জীবন দুই মেরুতে অবস্থান করে, তবে সেই দূরত্বের নৈপথ্যে কি ছিল? সব মিলিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনৈতিক জীবন যেমন নানা বিতর্ক, অভিযোগ ও অন্ধকার অধ্যায়ে ঘেরা, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে বহু প্রশ্ন, বহু গুঞ্জন এবং বহু অমীমাংসিত বর্ণনা। ইতিহাসের পাতায় সব সত্য সমানভাবে লেখা থাকে না। কিছু সত্য দলিল হয়ে আসে, কিছু আসে সাক্ষ্য হয়ে, আর কিছু থেকে যায় প্রশ্নের মতো উত্তরহীন। বাংলাদেশে শেখ হাসিনার দানবীয় শাসন আমলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে আল জাজিরা, যেখানে নিরাপরাধ ব্যক্তিদের হত্যা, ভিন্নমত দমনে আয়নাঘর তৈরি করা এবং হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে গুলি করে হত্যার তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। পাশাপাশি হাসিনার শাসনামলে কিভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সে বিষয়েও তথ্য প্রমাণ তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। আল জাজিরা তুলে ধরে 2014 সালে নির্বাচনের জয়ের জন্য হাসিনা কিভাবে গুমের রাজনীতি শুরু করে। তৎকালীন সময় বিএনপি নেতা ও সমাজকর্মী সাজিদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে হাসিনা সরকার। এরপর আর সাজিদুলকে ফিরে পায়নি তার পরিবার। আমার ছেলে নাই, আমি কি করবো পয়সা থেকে? প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এখনো অপেক্ষায় থাকেন তারা। তারা জীবিত আছেন কিনা মৃত তাও জানেন না স্বজনরা। হাসিনার এমন নৃশংসতা থেকে জীবিত ফিরে আসা আলোচিত দুইজন ব্যক্তি হলেন হোম্বাম কাদের ও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 5 আগস্ট হাসিনা পালানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়। এ দুজনের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। শুধু হোম্বাম কাদের ও আমান আজমি দুজনকে আটকে রাখা হয় আয়নাঘরে। ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকার রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের। তারা আল জাজিরাকে জানিয়েছেন, আয়নাঘরে যাদের রাখা হতো তাদের সবসময় হাত বেঁধে রাখা হতো, কারোর সাথে দেখা করতে ও কথা বলতে দেওয়া হতো না। আল জাজিরাকে আব্দুল্লাহ আমান আজমি জানান, অন্ধকার একটি সরু রুমে তাকে চোখ বেঁধে মুখোশ পরিয়ে রাখা হতো। আশেপাশে কোনো শব্দ শুনতে পেতেন না তিনি। হাসিনার আমলে গুমের শিকার আরেকজন রাজন ব্যাপারী তার গুম হওয়ার কারণ এবং তার উপর চালানো নির্যাতনের ভয়াবহতার কথা তুলে ধরেছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটিকে রাজন জানিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলাগুলোর বিচারের ত্রুটি নিয়ে একটি বই লেখেন তিনি। এই অপরাধে তাকে বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পিছন থেকে এসে এভাবে ধরে এন্ড কোমরে বেল্টে ধরে গান বের করে সাথে সাথে আমাকে কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে ফেলে। মুখে কালো কাপড় বেঁধে রাজনকে কোথায় নিয়ে যাচ্ছিল তখন কিছুই জানতেন না তিনি। এমনকি গাড়িতে তোলার সময় তার মাথায় বন্দুক দিয়ে বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। দিনের পর দিন নির্যাতন করে তার কাছ থেকে জানতে চাওয়া হয় খালেদা জিয়াকে নিয়ে কেন বই লিখেছেন তিনি। Forced him to balance over 2-inch nails. এভাবে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো? তখন তারা মোটা লাঠি দিয়ে এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত পেটাতো, এই র্যান্ডম এই পর্যন্ত পেটাতো এবং আমার অনেকবার ইউরিন বের হয়ে গেছে। এইভাবে আর দাঁড়িয়ে থাকতে পারতাম না। সহ্য না করতে পেরে আমি ওই পেরেকের মধ্যে আমার গোড়ালিটা নামিয়ে দিতাম, তখন সেন্সলেস হয়ে যেত। নিজের ওপর নির্যাতনের বিষয় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজন। তার পায়ের তলা থেকে শুরু করে কোমর পর্যন্ত পিঠে জখম করে ফেলা হয়, 2 হাতের আঙুল ভেঙে ফেলা হয়, এমনকি পায়ের নিচে লোহার তার কাটা দিয়ে তার উপর দাঁড় করিয়ে রাখা হতো রাজনকে। জুলাই আন্দোলনে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা, নিজের শাসনামলে দ্বিমত পোষণকারীদের গুম, খুন এবং ভোটারবিহীন নির্বাচনে 16 বছর ক্ষমতায় থাকা হাসিনা পেয়েছিলেন মাদার অফ হিউম্যানিটি উপাধি। তবে হিউম্যানিটির সিটে ফোটাও ছিল না তার মধ্যে। হাসিনা মানবিকতাকে পেছনে ফেলে একজন খুনি একনায়ক শাসক হিসেবে দেশ ছেড়ে পালিয়েছেন।